শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকেরা আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো। কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম, আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমি এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল। কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে? ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না? ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক।
পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল। এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরলো ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরও একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল। গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত, আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল, তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, ভাই গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো। শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে, সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো, আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল। তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে, কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো, আর টমেটোর বিচি ঘরের সামনে ছড়িয়ে দিল, আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো, আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখল যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো, আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম, আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল, আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো।
তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপ রে বাপ, এই টমেটোটা খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠিকাদার ওখানে চলে আসে। টমেটো দেখে ঠিকাদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না। আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি। বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠিকাদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এইটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠিকাদারের কথা শেষ হতে না হতেই একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গপি, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গোপি, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গোপি? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাতত এই 5 কোটি টাকার চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল। রঘু একজন সার্কাসের লোক ছিল। গ্রামে গ্রামে গিয়ে ও কলা প্রদর্শন করত। ওর বউ রঞ্জনা আর 10 বছরের ছেলে ভীমও ওদের সাথেই সার্কাস করত আর নিজেদের জীবন যাপন করত। একদিন বিকেলে সার্কাস শেষ করে রঘুর ফ্যামিলি নিজেদের জামা কাপড় নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে বাবু, শুধু চলতে থাক। সামনে যে গ্রাম আসবে, 1 সপ্তাহে ওখানেই ডেরা বাঁধবো, ওখানেই খাবো আর ওখানেই রোজগার করব। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম আসলো না। তিনজনই জঙ্গলের রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে একটা নদী কিনারায় পৌঁছে গেল। আরে শোনো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে। দাঁড়াও, নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে যা আমাদের নদী পার করে দেবে। এরকম বলে রঘু বোটের অনেক খোঁজ করল, কিন্তু ও কোনো বোট খুঁজে পেল না। নিরাশ রঘু ফেরত চলে এলো। চারিদিকে শুনশান, না কোনো নৌকা, না কোনো মানুষ। কি করি? যে গ্রাম থেকে বেরিয়েছিলাম ওই গ্রামেই ফেরত চলে যাই। সকালে আসবো, তাহলে বোটও পেয়ে যাব। না, ফিরে যাওয়াটাও বোকামি হবে। এখানেই নদীর ধারে আশ্রয় নিয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকালে এগোনো যাবে। ঠিক আছে, তুমি লাকড়ি নিয়ে চলে এসো, আমি খাবারের তৈরি করছি। রঘু লাকড়ি নিতে চলে গেল। ভীম নদীর কিনারায় খেলতে শুরু করলো আর রচনা খাবার বানানো শুরু করে দিল। রঘু শুকনো লাকড়ি নিয়ে এলো আর ও আগুন জ্বালিয়ে দিল। রঞ্জনা খাবার তৈরি করলো আর আগুনের ওপরে সবজি রেখে দিল আর রুটির আয়োজন করতে শুরু করলো। সবজি তৈরি হতেই রঞ্জনা রুটি বানানো শুরু করলো আর তিনজনই খাবার খেতে বসে পড়ল। তক্ষুনি নদীর কিনারায় একজন শিকারী এলো। তিনজনকে দেখে শিকারী ওদের কাছে এসে বলল, তোমরা তিনজন কারা? এখানে ডেরা জমিয়ে বসেছো কেন? আমরা সার্কাস দেখাই স্যার, রাত হয়ে গেছে তাই এখানেই বিশ্রাম নিচ্ছি, সকালে চলে যাব। পাগল নাকি? খাবার খেয়ে এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার।
এটা জঙ্গল এলাকা, মাঝরাতে জঙ্গলের পশুরা জলে খেতে এখানে আসে, এমনকি বাঘও আসে এখানে। বাঘের নাম শুনে তিনজনই একদম কেঁপে উঠল। শিকারী তিনজনকে সাবধান করে বেরিয়ে পড়ল। শোনো, এখন আমরা কি করব? পিছনে ফেরার শক্তি নেই, আর সামনে যাওয়ার নৌকায়ও নেই। যা হবে দেখা যাবে, শুয়ে পড়ো এখন। এরকম বলে হতাশ রঘু ওদের সাথে নদীর কিনারাতেই ঘুমিয়ে পড়ল। হে ভগবান, এখন কি করব? আমাদের নৌকো পার করে দাও ভগবান। যে হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার ওপর, আর ওর মাথায় একটা আইডিয়া আসলো। আটা নিয়ে রঞ্জনা একটা রুটি বেলা শুরু করে দিল। রঞ্জনা রুটি বেলতে থাকলো, আর বেলতে বেলতে ও একটা বিশাল আকারে রুটি বানিয়ে ফেললো। এবার এই রুটিটাকে আমি আগুনে বানাবো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা তুললো আর আগুনের ওপরে রাখলো। একটুক্ষণ পরেই রুটি ফুলে তৈরি হয়ে গেল। অর্ধেক কাজ তো হয়ে গেছে, এবার বাঁচলো বাকি কাজ। রঞ্জনা রুটিটাকে বোটের আকার দিতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর নিজের কাজ করতেই রঞ্জনা রুটির একটা খুব সুন্দর বোট বানিয়ে দিল। বোট তৈরি হয়ে গেছে, এবার তো পুরো পরিবার জামা কাপড় সহ নদীর ওপারে পৌঁছে যাব। তারপর আর কি ছিল? উৎসাহিত রঞ্জনা রঘু আর ভীমকে আওয়াজ দিল, আরে শোনো ভীমু, উঠে পড়, চলো জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা নদীর ওপারে যাব। আওয়াজ শুনে রঘু আর ভীম জেগে পড়ল আর রঞ্জনার দিকে আশ্চর্যজনক নজরে দেখতে শুরু করলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? কে বললো যে বোট নেই? ওই দেখো। রঞ্জনা রুটির তৈরি বোটের দিকে ইশারা করলো। বোট দেখে রঘু আর ভীম আশ্চর্য হয়ে গেল। রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? তখনই হঠাৎ করে বাঘের গর্জন শুনতে পেল। কথা বলো না, বাঘ চলে এসেছে, বোটে বসো আর চলো। তিনজনের জিনিসপত্র নিয়ে বোটের মধ্যে রাখলো আর বোটকে জলে নামিয়ে দিল, আর বোট ভাসতে শুরু করলো। তারপর তিনজন বোটে বসে আর বোট নদীর জলে ভাসতে ভাসতে আগে এগোতে থাকলো। ধন্যবাদ ভগবান, আমরা বেঁচে গেলাম বাঘের থেকে। তখনই হঠাৎ বোট কাঁপতে শুরু করলো। রঘু বোটের নিচে দেখলো মাছ বোটকে খাচ্ছিল। বাঘের থেকে তো বাঁচলাম, কিন্তু মাছদের থেকে কি করে বাঁচবো? মাছেরা নিচ থেকে নৌকো খাচ্ছে। হে ভগবান, এটা তো আমার মাথায় আসলোই না। এত গভীর নদী, আমরা তো ডুবেই মরে যাব। তখনই ভীম বলল, বাবা মা, ভয় পেও না, মনের সাহস রাখো। বেঁচে যাওয়ার রুটিগুলো এনেছো তো? তাতে কি হবে বাবা? আমরা রুটি টুকরো করে জলে ফেলবো, আর মাছেরা তাতে ভেবাচেকা খেয়ে যাবে। হ্যাঁ, ভীমু ঠিকই বলেছে। তারপর কি ছিল? রঞ্জনা তাড়াতাড়ি বেঁচে থাকা রুটি বার করলো আর তিনজনই রুটি টুকরো টুকরো করে নদীর মধ্যে ফেলতে শুরু করলো। রুটির টুকরো দেখে মাছেরা বোট ছেড়ে জলের মধ্যে অন্য রুটিগুলো খেতে শুরু করে দিল। আর এইভাবে তিনজনই রুটির টুকরো ফেলতে শুরু করলো জলে, আর তাড়াতাড়ি আগে এগোতে শুরু করলো। এরকম করতে করতে সকাল হয়ে গেল, আর তিনজনই রুটি বোটের সাথে নদীর অন্য কিনারায় পৌঁছে গেল একদম সুরক্ষিতভাবে। উত্তরাখণ্ডের গ্রামে রিমা তার স্বামী শৈলেশের সাথে ম্যাগি বিক্রি করার কাজ করত। ম্যাগির দোকান কিছুদিন আগেই খোলা হয়েছিল, আর সেখানকার লোকজন প্রায় লাইনই লাগিয়ে দিত দোকানের সামনে। রিমা আর শৈলেশের দোকান খুব ভালোই চলছিল, কিন্তু অসুবিধা একটাই ছিল যে শৈলেশ দোকানের কাজটা করতে চাইতো না। শৈলেশ একজন চাকরিজীবী ছিল যে লকডাউনের সময় নিজের চাকরি হারিয়ে ফেলেছিল। জবের থেকে চাকরিটা গেছে, এখানে লোকের বাসন আর এঁঠো ম্যাগি পরিষ্কার করতে হয়। কখনো ব্যবসা ছোট বা বড় হয় না গো, কাজ তো কাজই হয়। তোমার আবার কি, ছোটবেলা থেকে এরকমই, কিন্তু আমি তো সমর্থ না। তাহলে এটা ছাড়া আমরা করবই বা কি? তুমি ততক্ষণ দোকানটা চালাও, যতক্ষণ আমি শহর থেকে ফিরে না আসি। আমি আবার ওখানে চাকরি খুঁজতে যাচ্ছি। কিছু টাকা তোমার কাছে আছে, তা দিয়ে ঘর চালাবে। আমি শীঘ্রই নিজের চাকরি খুঁজে তোমাকে খবর পাঠাবো। রিমার সঙ্গে কথা বলে শৈলেশ শহরে যাওয়ার বাস ধরে নেয় আর চাকরি শুরু করে দেয়।
রিমা বিষণ্ণ হয়ে পড়ে আর নিজের ম্যাগির দোকান নিজের ননদ রিয়াকে ডেকে তার সাথে চালাতে শুরু করে দেয়। বস রিয়া, কি বলি তোকে, যখন থেকে ও শহরে চাকরি করতে গেছে তখন থেকে দোকান চালানো খুব মুশকিল হচ্ছে। বৌদি, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমার দোকান আর ঘর সবকিছু সামলে নেব। আমার প্রিয় সোনা, তুই এইটুকু বলে ফেললি, সেটাই অনেক। তার ঠিক পরের দিন রিমা আর রিয়া দুজনে মিলে ম্যাগির দোকান খোলে, কিন্তু আশেপাশে আরো অনেক দোকান হওয়ার কারণে সেদিন তার দোকানে আর বিক্রি হয় না। বৌদি, এরকম তো প্রথমবার হয়েছে যে আমাদের দোকান চলছে না, নয়তো রোজ আমাদের ম্যাগি বিক্রি হয়ে যায়। ওই যে কথায় বলে না যে সব দিন সমান হয় না, আজ নয়তো কাল চলবে আর কি। দেখতেই দেখতে পুরো 15 দিন কেটে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের ম্যাগির দোকান আর চলে না। ক্লান্ত হয়ে গিয়ে ননদ আর বৌদি দুজনে মিলে দোকানটা বন্ধ করে দেয়। রিয়া, জানি না আমাদের ওপর কার নজর লেগেছে, আমাদের দোকান তো চলছেই না। আমি যখন থেকে এসেছি আমি দোকানে গ্রাহকদের থেকে বেশি ম্যাগি আমিই খেয়েছি। এই জিনিসের কোনো সমাধান আমাদেরকে বার করতেই হবে। আমরা চকলেট ম্যাগি বানাই, তখন উত্তরাখণ্ডে ঠান্ডায় মিষ্টি মিষ্টি ম্যাগিতে মিষ্টি মিষ্টি চকলেট। ভালো দোকান চলবে। শুধু ম্যাগি তো বিক্রি হচ্ছে না, আর তুই চকলেট ম্যাগি বিক্রি করার কথা বলছিস। করি তাদের বাড়িতে একজন পোস্টম্যান আসে আর সে একটা চিঠি দিয়ে চলে যায়। এইটা নিশ্চয়ই তোর ভাইয়ের হবে, দাঁড়া আমি দেখছি। আমি একটা চকলেট ফ্যাক্টরিতে চাকরি পেয়ে গেছি, পুরো 1 মাস হয়ে গেছে, আর স্যালারিও খুব ভালো এখানে। এই জন্য উপহার হিসাবে আমি তোমাকে অনেকগুলো মিষ্টি মিষ্টি চকলেট পাঠালাম। তোর দাদার একটা বড় চকলেট ফ্যাক্টরিতে চাকরি হয়ে গেছে, উনি উপহার স্বরূপ অনেকগুলো চকলেটস পাঠিয়েছে। এই দেখ, এটা তো খুবই খুশির কথা। আর তো আর, এটা দিয়ে আমরা চকলেট ম্যাগি বানিয়ে বিক্রিও করতে পারবো। একবার ট্রাই করতে আর কি যায় আসে। যতক্ষণ না আমরা এটা করি তুই চুপও তো করে থাকবি না। দুজনে ঠিক পরের দিন চকলেট ম্যাগি বিক্রি করা শুরু করে দেয়। আমি আজকের জন্য প্রচন্ড উৎসুক, আমি আর অপেক্ষা করতে পারছি না। রিয়া প্রায় চকলেট ম্যাগি বানানো শুরুই করেছিল, তার গন্ধটা আশেপাশে সমস্ত দোকানের মধ্যে গিয়ে পড়ে। সমস্ত গ্রাহক চকলেট ম্যাগি খাবার জন্য রিমা এবং রিয়ার দোকানে এসে জড়ো হয়। এই গন্ধটা তো খুবই ভালো, এটা আপনারা কি বেচছেন এখানে? আমরা এখানে চকলেট ম্যাগি বিক্রি করি। আরে এর তো দারুণ ব্যাপার, এত ধরনের ম্যাগি খেয়েছি কিন্তু আজ পর্যন্ত চকলেট ম্যাগি খাইনি। এটা কিভাবে তৈরি হয়? খেয়ে তো দেখুন একবার, তারপর বলবেন বারবার খাবো। আরে বোন, আমাকেও বানিয়ে দিও, আমিও আপনাদের এই চকলেট ম্যাগি খেতে চাই। প্রথম দিনেই শৈলেশের এই পাঠানো চকলেটের তৈরি ম্যাগি শেষ হয়ে যায়, আর সেই চকলেট থেকে তৈরি চকলেট ম্যাগির দোকান দারুণ চলতে থাকে। সবাই দারুণ খুশি হয়। ঠিক তখনই শৈলেশ শহর থেকে নিজের 1 মাসের চাকরি পূর্ণ করে ফিরে আসে আর রিমাকে এসে বলে, ভাগ্যবান, কোথায় তুমি? দেখো আমি এসে গেছি, আর আমি সঙ্গে পুরো 1 মাসের মাইনে নিয়ে এসেছি। আরে, আমি আজ খুব খুশি, তুমিও চলে এলে, আর এখন থেকে আমাদের ব্যবসাও ভালোই চলছে। দাদা, তুমি আমার জন্য কি এনেছো? শৈলেশ তার নিজের ব্যাগটা রিয়ার হাতে দিয়ে বলে, এর মধ্যে তোমার জন্য অনেকগুলো জামা কাপড় এবং চকলেট রয়েছে, যাও নিয়ে নাও। রিমা শৈলেশকে খাবার দেয়, সবাই একসাথে মিলে খাবার খায়। তখন রিমা শৈলেশকে বলে, ওই আসলে ব্যাপারটা হলো যে আমি আর রিয়া মিলে চকলেট ম্যাগির দোকান খুলেছি, আর তাতে আমরা খুব ভালো মুনাফাও পাচ্ছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। এমনিতে কত লাভ হয়েছে মোটামুটি? এই দেখো, 2 দিনের পুরো 10,000 টাকা। কি বললে? 10,000 টাকা? তাও আর 2 দিনে? আমার গোটা মাসের মাইনে মাত্র 10,000 টাকা, আর তোমরা দুজনে মাত্র 2 দিনে এত টাকা কামিয়ে ফেলেছো। রিমা এবং রিয়ার পরিশ্রম এবং ওদের টাকা দেখে শৈলেশের চোখ বড় বড় হয়ে যায়। শৈলেশ একটু ইতস্তত হয়ে বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার লজ্জা পাওয়া উচিত না গর্ব করে কথা বলা উচিত।
যত টাকা আমার বোন আর বউ মিলে দুদিনে কামিয়েছে তত টাকা তো আমি সারা মাস চাকরি করে পাই। তো এতে লজ্জা পাওয়ার কি আছে বলো? তুমিও আমাদের সাথে এই ব্যবসায় সামিল হয়ে যাও, আর কি। আমি রাজি আছি, আর আমি এই কাজটা করতে রাজি। তার পরক্ষণেই শৈলেশ শহরে গিয়ে চকলেট নিয়ে আসে। আর রিয়া এবং রিমার সাহায্যে চকলেট ম্যাগির দোকান চালু করে দেয়। আর খোলার সাথে সাথেই চকলেট ম্যাগি প্রচুর বিক্রি হতে থাকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত সব কিছু আমাদের গ্রামে হচ্ছে। লোকে এত এগিয়ে এসে চকলেট ম্যাগি খাচ্ছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কোনো ব্যবসা ছোট বা বড় হয় না, ব্যাস কাজ করার মানসিকতা হওয়া চাই। তোমরা শুধু কি কথাই বলতে থাকবে নাকি আমারও কথা শুনবে? তোমাকে কেউ কি করে ভুলতে পারে ভাই? তুমি নিজেই তো এই ঘরের লক্ষ্মী। রিমা, রিয়া আর শৈলেশ প্রত্যেক দিন তাদের চকলেট ম্যাগির দোকান খুলতো আর দারুণ ব্যবসা করত। শৈলেশ তার শহরের চাকরি ছেড়ে দিয়েছিল, নতুন করে নিজের দোকানে কাজ করতে শুরু করে, আর তারপরে সবাই আনন্দে থাকতে শুরু করে।